হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাদি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে ভারতের বিদেশ নীতি, এই অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস। আজকেই কিন্তু তোমাদের সম্পূর্ণ অধ্যায় শেষ হয়ে যাবে। আর আজকে হচ্ছে আগস্টের 20 তারিখ, কালকে 21 তারিখ, আর সেপ্টেম্বরের 21 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। তাহলে পাক্কা এক মাস আগে কিন্তু আমি সিলেবাস তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম, ঠিক আছে? তো কারো যাতে কোনো অসুবিধা না থাকে, তোমরা কিন্তু এখনো টাইম আছে, তোমরা কিন্তু ক্লাসগুলি করে পুরোনো ক্লাসগুলি করেও এখনো শেষ করতে পারবে, ঠিক আছে? যদি দিনেও 2-3টি করে ক্লাস করো। আচ্ছা দেখো, আজকের আলোচনার টপিক হচ্ছে ভারতের পারমাণবিক নীতি। আর ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। প্রথমে কিছু ফ্যাক্ট দেখে নেই, তারপরে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য আলোচনা করব। দেখো, ভারতের পারমাণবিক কর্মসূচির জনক বলা হয় কাকে? মনে রাখবে, হোমি জাহাঙ্গীর ভাবাকে। দেখো, হোমি জাহাঙ্গীর ভাবা, তিনি তার উদ্যোগেই বলা যায় যে তিনিই প্রথম পদক্ষেপ নিয়েছিল ভারত যাতে পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ হয়। কিন্তু এই যে হোমি জাহাঙ্গীর ভাবা ছিল, তিনি কিন্তু মারা যান, ঠিক আছে? 1966 সালে ভারতের প্রধানমন্ত্রী মারা যান, লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক তার 13 দিন পরে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাও কিন্তু মারা যায়, ঠিক আছে, প্লেন ক্র্যাশে। আর অনেকে বলে যে এর পিছনে হাত আছে আমেরিকার। CIA সব থেকে শক্তিশালী দেশ ছিল তখন, আর আমেরিকা চাইতো না যে ভারত নিউক্লিয়ার পাওয়ার ভারতের কাছে আসুক। বর্তমানে টোটাল কতগুলি দেশ আছে যার কাছে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে বা নিউক্লিয়ার বোমা রয়েছে? টোটাল 9টি দেশের কাছে, ঠিক আছে? বর্তমানে বিশ্বের মধ্যে টোটাল 9টি দেশ আছে যার কাছে পারমাণবিক হাতিয়ার রয়েছে। দেশগুলির নাম কি কি? এক নম্বর তো হয়ে গেল P5 কান্ট্রি। P5 মানে পঞ্চপ্রধান। পঞ্চপ্রধান, এই পঞ্চপ্রধান দেশ কাদের বলা হয়? এই যে সম্মিলিত জাতিপুঞ্জের যে একটা বিভাগ আছে, নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল, সেই বিভাগের মধ্যে টোটাল 15 জন সদস্য থাকে। তার মধ্যে 5 জন স্থায়ী, আর 5টি স্থায়ী সদস্য দেশ থাকে, আর 10টি অস্থায়ী সদস্য দেশ থাকে। তো সেই যে 5টি স্থায়ী সদস্য দেশ, তাদের কি বলা হয়? P5 বা পার্মানেন্ট 5 বা পঞ্চপ্রধান দেশ। সেই 5টি দেশের কাছেই বর্তমানে কিন্তু নিউক্লিয়ার বোমা রয়েছে। সেই 5টি দেশের নাম কি? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, তাই তো? আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, 5টা দেশের নাম কিন্তু অবশ্যই মনে রাখবে। এই 5টা দেশ প্লাস আরো 4টা দেশ, তাই তো? সেই 4টা দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া আর ইসরায়েল, ঠিক আছে? ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া আর ইসরায়েল, ঠিক আছে? তাহলে 1, 2, 3, এই 4, তাহলে 5টি দেশ আর এখানে 4টি দেশ, টোটাল 9টি দেশের কাছে কিন্তু কি আছে? যে পরমাণু হাতিয়ার রয়েছে, ঠিক আছে, নিউক্লিয়ার বোমা রয়েছে। নামগুলি মনে রাখবে। তারপরে এই যে দেখো, যে পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়? তাহলে মনে রাখবে 1948 সালে। নেক্সট, ট্রম্বে পরমাণু শক্তি। এই যে ট্রম্বে পরমাণু শক্তি, এটা নাম পরে চেঞ্জ করে দেওয়া হয় যখন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা মারা যান। তার কন্ট্রিবিউশন ছিল অনেকটা, ভারতকে পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ তৈরি করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল, তাই না? তাহলে তার নামানুসারেই এই ট্রম্বে পরমাণু শক্তির নামকরণ করা হয় ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র, ঠিক আছে? এটা মহারাষ্ট্রে অবস্থিত, মহারাষ্ট্রের ট্রম্বেতে অবস্থিত। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটি তোমাদের পরীক্ষায় যে বিগত বছরে এটা এসেছে, যে পোখরান 2 এর সাংকেতিক নাম কি ছিল? অপারেশন শক্তি। এটা এসে গেছে, তাহলে তোমাদের এই বছর এটা আসবে না। তাহলে এবার কি আসতে পারে তোমাদের? দেখো, পোখরান 1 পরীক্ষায় এভাবে আসবে যে ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষা করা হয় কত সালে? তাহলে মনে রাখবে 1974 সালে। সেই প্রথম পরীক্ষাটাকেই বলা হয় পোখরান 1। পোখরান জায়গাটা কোথায় আছে? ভারতের যে একটি রাজ্য আছে রাজস্থান, সেই রাজস্থান নামে জায়গার, রাজস্থান নামে রাজ্যের, ঠিক আছে? ভারতের ম্যাপ
এখানে গুজরাট আছে, তারপরে এখানে কিন্তু কি আছে, যে এখানের মধ্যে রাজস্থান আছে। তাহলে রাজস্থানের পোখরানে কিন্তু টেস্ট করা হয় মাটির নিচে। তাহলে এটাকে প্রথম 1974 সালে পরীক্ষা করা হয়। তার সাংকেতিক নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধ, আর সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। তাহলে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা যে করে সেটাকে পোখরান-1 বলা হয়। সেটা কত সালে হয়? 1974 সালে। তার সাংকেতিক নাম কি? এটাকে বলা হয় সাংকেতিক নাম স্মাইলিং বুদ্ধ, আর তখন প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। দ্বিতীয়বার ভারত পারমাণবিক পরীক্ষা করে কত সালে? পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে, এটাকে বলা হয় পোখরান-2। এটা হয় 1998 সালে। 1974 আর 1998, দুটো সাল কিন্তু মনে রাখবে। আর এর সাংকেতিক নাম হচ্ছে অপারেশন শক্তি। তারপরে এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। ঠিক আছে, নেক্সট এবার দেখো যে পিটিবিটি, এনপিটি, সিটিবিটি, এই যে তিনটি আমি নাম বললাম, এই তিনটি চুক্তি আর কি, তিনটা চুক্তি বলা হয়। এই তিনটি চুক্তির মধ্যে একটা না একটা তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু প্রবল। 99.99% চান্স আছে এখান থেকে একটা কোশ্চেন দেওয়ার। ঠিক আছে, বলতে গেলে এখান থেকে তো থাকবেই। তো এই তিনটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিটিবিটি এর ফুল ফর্ম হচ্ছে পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এটা স্বাক্ষরিত হয় 1963 সালে। তারপরে এনপিটি এর ফুল ফর্ম হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, আর এটা স্বাক্ষরিত হয় 1968 সালে। আর সিটিবিটি যার ফুল ফর্ম হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। তাহলে পরীক্ষায় কিন্তু এভাবে ফুল ফর্মও আসতে পারে, যে লিখে দিবে সিটিবিটি এর পূর্ণরূপটি হলো, তাহলে সিটিবিটি, সি দিয়ে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অপশনটা থাকবেই, তাছাড়া অন্য দিয়ে দেবে। অপশনগুলি যখন দেখবে মনে হবে সবই উত্তর, সবগুলি মিলে যাচ্ছে। তার জন্য কিন্তু প্রত্যেকটি ফুল ফর্ম ভালো করে মুখস্থ করে যাবে। ঠিক আছে, যাতে পরীক্ষার হলে গিয়ে অপশনে যাতে কনফিউশন না হয় যে এটা না এটা, এটা না এটা, ফুল ফর্মগুলি অবশ্যই কিন্তু একদম ঠোঁটস্থ মুখস্থ করে যাবে। তাহলে এই সিটিবিটি স্বাক্ষরিত হয় হচ্ছে 1996 সালে। তাহলে এইভাবে পরপর মুখস্থ করবে এই তিনটা, পিটিবিটি, এনপিটি, সিটিবিটি। পিটিবিটির ফুল ফর্ম পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। অনেক সময় পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি থাকে বইয়ের মধ্যে, সেটাও ঠিক, আবার নিউক্লিয়ার কথাটা থাকবে এটাও ঠিক। এইটাই বেশি যুক্তিযুক্ত হয়, তো এটাও ঠিক হবে, বা এই নিউক্লিয়ার কথাটা সরিয়ে দিলেও তাও ঠিক হবে। কিন্তু পরীক্ষার মধ্যে দুটো থাকবে না। ঠিক আছে, একটা পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি, এরকম দুটো কিন্তু অপশনে থাকবে না। হয় এটা থাকবে পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, অথবা পার্শিয়াল টেস্ট ব্যান ট্রিটি, এটা থাকবে। দুটাই অপশনে থাকবে না, তার জন্য আর কি ডাউটের কোনো ব্যাপার নেই। তাহলে পিটিবিটি 63, এনপিটি 68, এটাও এসে গেছে এবার, এটা এবার আসবে না তোমাদের সময়, তাও ফুল ফর্মটা তো আসতে পারে, মনে রাখবে। আর সিটিবিটি 1996। তাহলে 63, 68 আর 96। ঠিক আছে, 63, 68, 96 এভাবে মনে রাখবে। পিটিবিটি, এনপিটি, সিটিবিটি, 63, 68 আর 96, বাস। এবার আরেকটা ফুল ফর্ম মনে রাখবে, সেটা হচ্ছে IAEA। এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটা একটা আন্তর্জাতিক কি সংগঠন, যার কাজ হচ্ছে সারা বিশ্বের মধ্যে নিউক্লিয়ার ফিউল যাতে শান্তিপূর্ণ উপায়ে কাজে লাগানো হয় তার জন্য কাজ করা আর কি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিছু ফ্যাক্ট। এবার আমরা আলোচনা করব ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রথমে লিখে দিচ্ছি, তারপরে এক এক করে আলোচনা করছি। এখন দেখো ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য, টোটাল 5টি বৈশিষ্ট্য কিন্তু আলোচনা করব। এই 5টি থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। প্রত্যেকটি বৈশিষ্ট্য ভালো করে বুঝে নেবে, তাহলে কিন্তু পরীক্ষায় যেভাবেই কোশ্চেন আসুক এমসিকিউ তোমরা করতে পারবে। কিভাবে কোশ্চেন আসতে পারে আগে বলে দিচ্ছি, যে এভাবে কোশ্চেন আসবে যে নিম্নের কোনটি ভারতের পারমাণবিক নীতির একটি বৈশিষ্ট্য। ঠিক আছে, একটি বৈশিষ্ট্য দেওয়া থাকবে এখান থেকে, আর 3টি অপশন অন্য থাকবে, ভুল দেওয়া থাকবে। আরেকভাবে কোশ্চেন আসতে পারে যে নিম্নের কোনটি ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য নয়। তাহলে 3টা বৈশিষ্ট্য দেওয়া থাকবে এখান থেকে, আর একটা আলাদা দেবে যেটা ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু কোশ্চেন আসবে। তাহলে ফার্স্ট দেখো যে ভারতের পারমাণবিক নীতির ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ব্যবহার নয়।
নো ফার্স্ট ইউজ বা এনএফইউ এটাকে বলা হয়। অর্থাৎ ভারত কোনো মতেই প্রথমে কোনো দেশকে পারমাণবিক অস্ত্র, পারমাণবিক হাতিয়ার দিয়ে আক্রমণ করবে না, নিউক্লিয়ার বোমা ক্ষেপণ করবে না প্রথমেই। যদি অন্য একটা দেশ ভারতের উপরে নিউক্লিয়ার বোমা দিয়ে অ্যাটাক করে, তাহলে তার বিপক্ষে ভারত কিন্তু সেই দেশের চিহ্ন মিটিয়ে দিবে নিউক্লিয়ার বোমা দিয়ে। এর জন্য প্রথম ব্যবহার নয়, এটা হচ্ছে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য, যে প্রথমে আমরা ব্যবহার করব না, কিন্তু অন্য দেশ যদি ভারতের উপর প্রথমে ব্যবহার করে তাহলে তার বিপরীতে সেই দেশের চিহ্ন আমরা মিটিয়ে দেব। নেক্সট, পারমাণবিক অস্ত্রের সীমিত প্রতিরোধ। এটার মানে হচ্ছে ভারতের কাছে ন্যূনতম এতটুকু পারমাণবিক অস্ত্র থাকবে যাতে অন্য একটা দেশ ভারতের উপর আক্রমণ করার আগে 100 বার ভাবে যে না, ভারতও একটা পরমাণু ক্ষমতা সম্পন্ন দেশ, তার জন্য কিন্তু অন্য দেশ ভারতের উপর আক্রমণ করবে না, ঠিক আছে, ভয়ে। তাহলে ভারত এতটুক মিনিমাম পরমাণু অস্ত্র রাখবে যাতে অন্যান্য দেশগুলি ভারতের উপর অ্যাটাক করার আগে 100 বার ভাবে। কিন্তু স্টকের পর স্টক ভারত যে তৈরি করে রেখে দেবে পরমাণু অস্ত্র, সেটা কিন্তু না, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে পারমাণবিক অস্ত্রের সীমিত প্রতিরোধ। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পারমাণবিক অস্ত্রহীন রাষ্ট্রের বিরুদ্ধে, বা এটা বলতে পারো পারমাণবিক শক্তিহীন রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবহার নয়, নো ইউজ এগেইনস্ট নন নিউক্লিয়ার স্টেট। বর্তমানে বিশ্বের মধ্যে টোটাল 9টি দেশ আছে, যেই 9টি দেশের কাছে কি আছে, পরমাণু হাতিয়ার রয়েছে। নাম কি কি? একটা হচ্ছে পঞ্চপ্রধান দেশ, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চীন, ব্রিটেন, আর 4টি দেশ, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া আর ইসরায়েল। 5টা আর 4টা 9টি। এই 9টি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, কিন্তু বাকি যে বিশ্বের দেশগুলি আছে তাদের কাছে তো পরমাণু অস্ত্র নেই। তাহলে যদি ভারতের সঙ্গে এমন কোনো দেশের যুদ্ধ হয়, যে ধরো ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হলো, তাহলে বাংলাদেশের কাছে কিন্তু কি নেই, যে পরমাণু অস্ত্র নেই। এর জন্য কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে কখনো যুদ্ধ হলেও ভারত কিন্তু বাংলাদেশের উপরে কখনো এই পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণ করবে না, পরমাণু হাতিয়ার ব্যবহার করবেই না, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য। যে দেশের কাছে পরমাণু অস্ত্র নেই তার বিরুদ্ধে আমরাও পরমাণু হাতিয়ার ব্যবহার করব না, এমনি যুদ্ধ হবে। নেক্সট, অসামরিক নিয়ন্ত্রণ, সিভিলিয়ান কন্ট্রোল। এটা কি? ভারতের পারমাণবিক নীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা, অসামরিক নিয়ন্ত্রণ। অসামরিক মানে সামরিক নিয়ন্ত্রণ নয়, এটাও লিখে রাখতে পারো এই বৈশিষ্ট্যের জায়গায়, সামরিক নিয়ন্ত্রণ নয়। অর্থাৎ ভারতের যে আর্মিরা আছে তাদের হাতে এই পারমাণবিক হাতিয়ারের কন্ট্রোল দেওয়া যাবে না। সেই কন্ট্রোলটা কার কাছে থাকবে? ভারতের যে প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, ঠিক আছে, কি রাজনৈতিক যে লিডার আছে, জনপ্রতিনিধি আছে, তাদের কাছে থাকবে হচ্ছে এই পারমাণবিক অস্ত্রের ব্যবহারের জন্য যে নিয়ন্ত্রণটা, সেটা তাদের হাতে থাকবে। রাজনৈতিক কন্ট্রোল থাকবে, ঠিক আছে, এখানের মধ্যে কোনো সামরিক কন্ট্রোল থাকবে না, সামরিক নিয়ন্ত্রণ থাকবে না। এখানে পলিটিক্যাল যে লিডাররা আছে ভারতে, যারা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী, তাদের কাছে ক্ষমতাটা থাকবে, ঠিক আছে, কিন্তু কোনো আর্মিদের হাতে এই ক্ষমতা থাকবে না যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা তার সিদ্ধান্ত কিন্তু তারা নিতে পারবে না। নেক্সট 5 নম্বর হচ্ছে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভারতের পারমাণু নীতির, যে পরমাণু শক্তি এর সাহায্যে শুধুমাত্র যে বোমা তৈরি করা যায় এমন কিন্তু না, পরমাণু দিয়ে, নিউক্লিয়ার ফিউল দিয়ে কি করা যায়, যে বিদ্যুৎ উৎপাদন করা যায়। যেমন ভারতের তামিলনাড়ুতে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়, রাশিয়ার সহায়তায় সেটা গঠন করা হয়, তাই না, পড়িয়েছিলাম ভারত রাশিয়া সম্পর্কের মধ্যে। তাহলে বিদ্যুৎ তো উৎপাদন করা যায় সেই নিউক্লিয়ার ফিউল দিয়ে, শুধুমাত্র যে বোমা তৈরি করা যায় তা তো না। তাহলে এই হয়ে গেল 5টি বৈশিষ্ট্য ভারতের পারমাণবিক নীতির। এগুলি ভালো করে পড়ে রাখবে বুঝে বুঝে, ঠিক আছে। প্রথম ব্যবহার করবে না ভারত, অন্য দেশ প্রথমে ব্যবহার করলে তারপরে ভারত করবে। পারমাণবিক অস্ত্রের সীমিত প্রতিরোধ, অর্থাৎ ভারত স্টকের পর স্টক তৈরি করবে না, মিনিমাম এতটুকু হাতিয়ার রাখবে পারমাণবিক অস্ত্র যাতে অন্যান্য দেশরা ভারতের উপর আক্রমণ করার আগে 100 বার ভাবে। পারমাণবিক অস্ত্রহীন রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবহার নয়, যেই দেশের কাছে পরমাণু অস্ত্র নেই তাদের সঙ্গে ভারতের যদি কোনোদিন যুদ্ধ হয়
তাহলে ভারত সেই দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। আর অসামরিক নিয়ন্ত্রণ অর্থাৎ আর্মিদের হাতে কন্ট্রোল দেওয়াই যাবে না, অর্থাৎ থাকবে না, এটা ভারতের যে রাজনৈতিক প্রতিনিধিরা আছে না, প্রধানমন্ত্রী, তাদের কাছে থাকবে। আর পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার অর্থাৎ এটার শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে ভারত বলেছে। তাহলে তোমাদের কিন্তু আজকে কি হয়ে গেল, যে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে গেল, আর তোমাদের হাতে এখনো 1 মাস বাকি। তাহলে তোমাদের 1 মাস আগে আমি সিলেবাস কমপ্লিট করে দিলাম। ঠিক এভাবেই 4th সেমিস্টারেও যখন আমি পড়াবো 1 মাস আগেই তোমাদের সিলেবাস কমপ্লিট করিয়ে দিব। তো আমি তোমাদের পাশে কিন্তু সবসময়ই আছি, তো কোনো টেনশনের ব্যাপার নেই। আমি যা পড়াচ্ছি সেগুলি পড়ে যাও। এখন এর পরে একটা ক্লাস আসবে, সেটা হচ্ছে এই 6ষ্ঠ অধ্যায়ের উপর একটা এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস, যেখানে এই 6ষ্ঠ অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে তা নিয়ে আলোচনা করব। আর তারপরে এবিটিএ আলোচনা করব। আর এই যে আমি প্রথম ক্লাস থেকে শুরু করে আজকে লাস্ট ক্লাস, তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে লিখতে একদমই ভুলো না। আমি চাই যে আজকের কমেন্ট বক্স তোমরা লিখে ভরে দাও, ঠিক আছে? তাহলে ভালো করে তোমরা পড়তে থাকো, পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।